আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের অধ্যায় 14-র প্রথম অনুশীলনী, অর্থাৎ 14.1 অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু এক্সট্রা উপপাদ্য নিয়ে। তোমরা জানো অলরেডি আমরা অধ্যায় 14-র বইয়ের যে উপপাদ্যগুলো, উপপাদ্য 28, উপপাদ্য 32, 30, উপপাদ্য 35, এই 4টা উপপাদ্য আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। আমি আশা করি তোমরা আমার আগের লেকচারগুলোতে এই 4টা উপপাদ্যই খুব ভালো করে তোমরা দেখে কমপ্লিট করে ফেলেছো। তো আজকে আমি 14.1 অনুশীলনীর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এক্সট্রা নিয়ে আলোচনা করব, বা এক্সট্রা উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা একটু কাইন্ডলি বইটা তোমাদের কাছে নিয়ে নাও। আমরা মেইন বইয়ের 14.1 অনুশীলনী করতেছি, ঠিক আছে? দেখো, তো 14.1 অনুশীলনীর যে উপপাদ্যটা আমি আজকে তোমাদেরকে করাবো, এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা হচ্ছে বইয়ের 14.1-এর 5 নাম্বার উপপাদ্য। 14.1-এর 5 নাম্বার উপপাদ্য এটা এটা এই অধ্যায়ের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে? তো দেখো, 14.1-এর 5 নাম্বার উপপাদ্যটাতে কি বলেছে তোমরা একটু আবারও বলতেছি, কাইন্ডলি বইটা নিয়ে নাও তোমাদের কাছে, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তো দেখো প্রশ্নটা হচ্ছে, এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমাদ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। এবিসি ত্রিভুজের দুইটা মধ্যমার কথা বলেছে। দুইটা মধ্যমা, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিই। দেখো, আমি এখানে এবিসি ত্রিভুজ নিয়েছি এবং এই ত্রিভুজের দুইটা মধ্যমাও নিয়েছি। মধ্যমা দুইটা কি কি দেখো, একটা হচ্ছে এডি মধ্যমা আর একটা হচ্ছে বিই মধ্যমা। মধ্যমার ডেফিনেশন তো তোমরা অবশ্যই জানো, ঠিক আছে? এই শীর্ষবিন্দু আর এই বিপরীত বাহুর মধ্যবিন্দুর এই সংযোজক রেখাটার নাম হচ্ছে মধ্যমা। তার মানে এই ডি বিন্দুটা হচ্ছে বিসির মধ্যবিন্দু। একইভাবে এই বিই যদি মধ্যমা হয়, তাহলে এই ই বিন্দুটা হচ্ছে এসির মধ্যবিন্দু। ওকে, তাহলে এই দুইটা মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। দেখো, দুইটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে, প্রশ্নের মধ্যে ওই বিন্দুটার নাম বলে দিয়েছে জি বিন্দু। আর একটা জিনিস তোমাদের জানা আছে যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটার নাম হচ্ছে ভর কেন্দ্র। এটা তোমরা জানো, এটা আমি আশা করি তোমাদের জানা আছে। ভর কেন্দ্র সম্পর্কে আইডিয়া আশা করি তোমাদের আছে, যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটা কি বলা হয়, ওই ত্রিভুজের কি ভর কেন্দ্র। তাহলে এখানে এই যে মধ্যমা দুইটা যে বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দু, এই জি বিন্দুটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। আর ভর কেন্দ্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য তোমাদের জানা আছে আমি আশা করি, যে ভর কেন্দ্র প্রতিটা মধ্যমাকে, ভর কেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই ভর কেন্দ্রটা এই এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই যে 2:1, বুঝতে পেরেছ? এই জি ভর কেন্দ্রটা এডি মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে, বিভক্ত করে। একইভাবে এই জি ভর কেন্দ্রটা এই মধ্যমাটাকে, অর্থাৎ বিই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা ভর কেন্দ্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য। ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই ইনফরমেশনটা আশা করি তোমাদের জানা আছে, না জানলে এখন থেকে জেনে রাখো। দুইটা ইনফরমেশন বললাম, একটা হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটার নাম হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। আর ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই দুইটা ইনফরমেশন এই উপপাদ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, এবার প্রশ্নের মধ্যে কি বলেছে, প্রশ্নের পরের অংশটা আমি পড়তেছি, তোমরা একটু বইয়ে খেয়াল করো। বলেছে, জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাংশ। এই জি বিন্দু দিয়ে অঙ্কিত কার সমান্তরাল রেখাংশ বলেছে? দেখো বইয়ের মধ্যে ডিই, অর্থাৎ এই ডি আর ই আমাদেরকে যোগ করতে হবে। এই ডিই যোগ করে দিলাম। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে
যে এই জি বিন্দু দিয়ে এই ডিই রেখাংশটার মাত্র যেটা যোগ করলাম এইটার সমান্তরাল একটা রেখাংশ আঁকতে হবে। তাহলে এই জি বিন্দু দিয়ে মনে করো এই হলো ডিইর সমান্তরাল একটা রেখাংশ আঁকলাম। বলো এটা কার সমান্তরাল রেখাংশ? এটা হচ্ছে ডিই এর সমান্তরাল রেখাংশ, অর্থাৎ এইটার সমান্তরাল রেখাংশ। বুঝতে পেরেছ? তাহলে আমরা জি বিন্দু দিয়ে ডিই এর সমান্তরাল একটা রেখাংশ আঁকলাম, যেটা বইয়ের মধ্যে বলে দেওয়া আছে। আমি আবার দেখো বই থেকে পড়তেছি, লেখা আছে জি বিন্দুর মধ্য দিয়ে, অর্থাৎ এই বিন্দুর মধ্য দিয়ে কার সমান্তরাল? ডিই। এই যে ডিই হচ্ছে এটা, তাই আমরা ডিইটা যোগ করলাম। ডিই এর সমান্তরাল রেখাংশ, তার মানে জি বিন্দু দিয়ে এই ডি রেখাংশের একটা সমান্তরাল রেখাংশ আঁকলাম। দেখো এই দুটো সমান্তরাল মনে হচ্ছে না? এটা আর এটা। এই সমান্তরাল রেখাংশটা অর্থাৎ এই রেখাংশটা এসি কে এফ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে এসি কে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম হচ্ছে এফ বিন্দু। বইয়েই লেখা আছে সব, ঠিক আছে? তাহলে এই জি বিন্দুর দিয়ে এই ডিই রেখাংশের সমান্তরাল এই রেখাংশটা আঁকছি, যেটা এই এসি কে কোন বিন্দুতে? এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? প্রশ্নেতে যা লেখা আছে ওইভাবেই চিত্রটা আঁকতেছি। এবার দেখো বলেছে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলেছে এসি সমান, আমি এখানে লিখতেছি প্রমাণটা, এসি সমান 6EF, এইটা প্রমাণ করতে হবে। এসি কার 6 গুণ? ইএফ এর 6 গুণ। ইএফ কোনটা? এই যে এই ছোট্ট অংশটা, এই যে এইটা হচ্ছে ইএফ, এইটার 6 গুণ। এটার 6 গুণ হচ্ছে কোনটা? এসি। এই যে এসি, তাহলে এই ছোট্ট অংশটার এই ইএফ অংশটার 6 গুণ হলো এই এসি, বা এসি ইকুয়াল টু 6EF। এটা আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই হলো চিত্র, এটা হচ্ছে এই উপপাদ্যের চিত্র। এখানে বিশেষ নির্বাচন আসলে তেমন কিছুই না। তুমি বিশেষ নির্বাচন লিখে দেওয়া আছে দিয়ে বিশেষ নির্বাচন লিখবা, নিচে লিখবা দেওয়া আছে দিয়ে একদম হুবহু প্রশ্নের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিবা। কথা বুঝতে পেরেছ? বিশেষ নির্বাচন লিখবা, লিখবা দেওয়া আছে, লিখে একদম প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু লিখে দিলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। শুধু লাস্টে যে লিখেছে না প্রমাণ করো যে, তুমি ওই প্রমাণ করো যে না লিখে কি লিখবা? প্রমাণ করতে হবে যে, লিখে বাস শেষ পর্যন্ত লিখে দিলেই বিশেষ নির্বাচন হয়ে গেল। এখানে কোনো বাড়তি অঙ্কন নাই, কারণ যা যা আঁকতে হবে সবই এখানে প্রশ্নের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক আছে? তো এখন আমি প্রমাণ শুরু করব। ঠিক আছে? প্রমাণ শুরু করব। খুবই গুরুত্ব সহকারে ভালো করে এই উপপাদ্যটা বোঝার চেষ্টা করো, এটা সো ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এই অধ্যায়ের। তো দেখো বিশেষ নির্বাচন তো বলে দিলাম, এবার চলে যাচ্ছি প্রমাণ। দেখো প্রমাণটা কি হবে। এখানে তোমাদের আমি আশা করি এই 14 অধ্যায়ের যতগুলো উপপাদ্য আমি এখন পর্যন্ত করিয়েছি বইয়ের 4টা উপপাদ্য, তোমরা আশা করি সবগুলো খুব ভালো করে তোমরা গুরুত্ব সহকারে বুঝেছ। ঠিক আছে? আচ্ছা, তো ওই 14 অধ্যায়ের উপপাদ্য আমি যেদিন শুরু করেছিলাম, অধ্যায় 14 যে প্রথম উপপাদ্যটা করিয়েছিলাম, উপপাদ্য 28, সেই উপপাদ্যের কনসেপ্টটা তোমাদের মনে আছে না? ওই কনসেপ্টটা কিন্তু আমরা পরে আরো বেশ কয়েকটা উপপাদ্যে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? ফেমাস কনসেপ্ট উপপাদ্য 28 কি ছিল? উপপাদ্য 28 এর কনসেপ্টটা দেখো তো একটু, আমরা একটু মনে করি। উপপাদ্য 28 এর কনসেপ্টটা কি ছিল? উপপাদ্য 28 এর কনসেপ্টটা ছিল এই ডিই আর বিসি যদি সমান্তরাল হয়, ডিই আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে কয়টা জিনিস লেখা যায়? 3টা জিনিস লেখা যায়। এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে কি কি লেখা যায় দেখো, এডি ডিভাইডেড বাই বিডি ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি। বুঝতে পেরেছ? অর্থাৎ এইটা অনুপাত এটা ইকুয়াল এটা অনুপাত এটা, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি ছিল? এই সম্পূর্ণটা অনুপাত এই নিচেরটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা অনুপাত এই নিচেরটা। ওকে, 3 নাম্বার কনসেপ্ট কি ছিল? সম্পূর্ণটা অনুপাত উপরেরটা ডিভাইডেড বাই এই সম্পূর্ণটা অনুপাত এই উপরেরটা। ঠিক আছে?
তাহলে এই ডিই আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা তিনটা কনসেপ্ট লিখতে পারি। এটা আমরা উপপাদ্য 28-এর মধ্যেই দেখে এসেছিলাম। তা জাস্ট ছোট্ট একটা শর্ত ঠিক থাকতে হবে। কি সেই শর্তটা? সেটা হচ্ছে এই ডিই আর বিসি কি হতে হবে? সমান্তরাল হতে হবে। শর্ত এটাই যে ডিই আর বিসি সমান্তরাল হলে এই তিনটা কনসেপ্টের যে কোনোটা লেখা যাবে। তো এখানে এরকম একটা ঘটনা ঘটবে, এখানে এরকম একটা ঘটনা ঘটবে। একটু ভালো করে তোমরা মেলানোর চেষ্টা করো, একটু ভালো করে দেখো তো। এইটা আর এটা কি সমান্তরাল না? দেখো তো, এইটা আর এটা কিন্তু সমান্তরাল। আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য এই মাঝখানের এই ছোট্ট অংশটুকু মুছে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে এইটা আর এটা সমান্তরাল, ঠিক যেরকম এটা এটা সমান্তরাল, ঠিক আছে? তাহলে এইটা আর এটা যদি সমান্তরাল হয়, কোন ত্রিভুজের বলো তো? এই দুটা সমান্তরাল বাহু যদি নেই, তাহলে কোন ত্রিভুজটা আমাদেরকে কাউন্ট করতে হবে? ত্রিভুজ এ ডি ই। এখানে যেরকম এ বি সি ত্রিভুজের এই দুটা সমান্তরাল, ওরকম এ ডি ই ত্রিভুজের এইটা আর এটা সমান্তরাল। বুঝতে পেরেছ? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই দুটা যদি সমান্তরাল হয় এ ডি ই ত্রিভুজের, তাহলে আমরা ওই তিনটা কনসেপ্টের যে কোনোটা অ্যাপ্লাই করতে পারবো না এখানে? ভালো করে বুঝো, এ ডি ই ত্রিভুজের এইটা আর এটা সমান্তরাল, অর্থাৎ জি এফ আর ডিই এই দুইটা সমান্তরাল, ঠিক যেরকম এখানে এই দুইটা সমান্তরাল। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এই ত্রিভুজের এই দুইটা সমান্তরাল, তাহলে আমরা ওই তিনটা কনসেপ্টের যে কোনোটা এখানে লিখতে পারবো। তো আমরা এখানে প্রথম কনসেপ্টটা লিখবো। ঠিক আছে? তো চলো আমরা প্রমাণের শুরুতেই কিভাবে লেখাটা শুরু করব। আমরা লিখব যে যেহেতু ত্রিভুজ এডিই এর জিএফ সমান্তরাল ডিই। ওকে, সাইড নোট হবে দেওয়া আছে, দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা কি লিখতে পারবো বলো? এই দুইটা সমান্তরাল হলে কোন ত্রিভুজের? এডিই ত্রিভুজের। প্রথম কনসেপ্টটা লিখবো। প্রথম কনসেপ্ট কি ছিল? এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা। তাহলে বলো এখানে কি হবে? এডিই ত্রিভুজের জন্য এইটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এটা। দেখো তো জিনিসটা ধরতে পেরেছো কিনা? এখানে যদি এটা অনুপাত এটা ইকুয়াল টু এটা অনুপাত এটা হয়, তাহলে এই এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এইটা অর্থাৎ এ জি অনুপাত জি ডি ইকুয়াল টু হবে এ এফ অনুপাত ই এফ। বুঝতে পেরেছ? তাহলে এ জি ডিভাইডেড বাই জি ডি ইকুয়াল টু হচ্ছে এ এফ ডিভাইডেড বাই হচ্ছে ই এফ। ক্লিয়ার? এ এফ ডিভাইডেড বাই ই এফ। আশা করি বুঝতে পেরেছো এটা। এই কনসেপ্টটা কোত্থেকে পেয়েছি আমরা? এখানে একটু লিখে দিবা উপপাদ্য 28। শর্টকাটে এটাই লিখে নাও তোমরা আপাতত। এখানে পরবর্তীতে তুমি উপপাদ্য 28-এর কোয়েশ্চনটা বা সাধারণ নির্বাচনটা লিখবা যেহেতু দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু আশা করি ক্লিয়ারলি তুমি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি আবার একটু বলতেছি। এ ডি ই ত্রিভুজের এইটা আর এটা সমান্তরাল, ঠিক যেরকম এ বি সি ত্রিভুজের এটা এটা সমান্তরাল হলে আমরা লিখতে পারি এটা অনুপাত এটা ইকুয়াল টু এটা অনুপাত এটা। একইভাবে এ ডি ই ত্রিভুজের এই দুটা সমান্তরাল হওয়ার কারণে আমরা লিখতে পারবো এ জি অনুপাত জিডি ইকুয়াল টু এ এফ অনুপাত ই এফ। ক্লিয়ার? ওকে, তো এটা এইভাবেই থাকুক। ঠিক আছে, এটাকে আমরা এভাবেই আপাতত রেখে দিলাম। এখানে আমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, তোমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা উপপাদ্য 28-এর কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো আমি এখন যে অংশটা মুছে দিয়েছিলাম সেটা একটু এঁকে ফেলি। এই অংশটা আমি মুছে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলে যাব ভর কেন্দ্রের কনসেপ্টে। বলো তো এখানে ভর কেন্দ্র কোনটা? একটু আগে বলেছিলাম ভর কেন্দ্র এখানে হচ্ছে জি। জিটা হলো ভর কেন্দ্র, জি বিন্দুটা হচ্ছে এখানে কি? ভর কেন্দ্র। ঠিক আছে, আর এটাও বলেছিলাম যে এই ভর কেন্দ্রটা এই এডি মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে? বিভক্ত করে। ভর কেন্দ্রটা এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটাই হচ্ছে ভর কেন্দ্রের বৈশিষ্ট্য। তো এখন একটু খেয়াল করো, আমি এখন এই মাঝখানের এই রেখাগুলো মুছে দিলাম।
ঠিক আছে, এই দুইটা সমান্তরাল রেখার কাজ কিন্তু আমরা এখানেই করে ফেলেছি, তাই এই দুইটা আপাতত মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এখন তোমার বুঝতে সুবিধা হবে। দেখো ভরকেন্দ্র কোনটা, জি হলো ভরকেন্দ্র। ওকে, তাহলে এই জি ভরকেন্দ্রটা এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখব যে এখানে এখানে জি বিন্দুটি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, জি বিন্দুটি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। লিখে এরপর লিখবো যে সুতরাং এ জি ডিভাইডেড বাই জিডি ইকুয়াল টু 2/1। দেখো তো কোন কনসেপ্ট থেকে লিখেছি, ওই যে একটু আগে বলেছি যে ভরকেন্দ্রটা এই এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এজি আর জিডি এই দুটো অংশের অনুপাত হচ্ছে 2:1। ক্লিয়ার? এজি আর জিডির অনুপাত কত? 2:1। তো এখানে সাইড নোটে লিখে দিবা, কি লিখবা? যেহেতু ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা সাইড নোটে লিখে দিবা। যেহেতু ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। বাস, এটা সাইড নোটে লিখে দিলেই হয়ে গেল। আচ্ছা, আশা করি বুঝেছো এই কনসেপ্টটা। জি বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্রের ডেফিনেশন একটু আগে বলেছিলাম, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাই ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, সেই কনসেপ্ট থেকে আমরা লিখেছি এজি অনুপাত জিডি ইকুয়াল টু 2:1। এই যে এজি বাই জিডি ইকুয়াল টু 2/1। তাহলে বলো তো এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি লিখতে পারবো? আড়াআড়ি গুণ করলে এখান থেকে আড়াআড়ি গুণ করলে আমরা লিখতে পারবো এজি ইকুয়াল টু 2জিডি। লিখতে পারবো না? দেখো তো আড়াআড়ি গুণ করলে অবশ্যই লিখতে পারবো এজি ইকুয়াল টু 2জিডি। এবার কি করব জানো? এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। এই যে এজির জায়গায় আমরা কি বসিয়ে দিব? 2জিডি বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি একটু এই পাশে মুছে দিলাম। আশা করি তোমরা লিখে ফেলেছো, না লিখলে একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে লিখে নাও এখনই। ওকে, তো আমি এই পাশে একটু মুছে দিচ্ছি। এই পাশে আমি মুছে দিলাম। দেখো একটু এবার ভালো করে খেয়াল করে। এবার আমরা কি করব? 1 নং সমীকরণে মান বসাবো, তাই না? এবার লিখবো কি তাহলে? 1 নং হতে পাই কি বলেছি? এই এজির জায়গায় কি লিখবো? 2জিডি। তাহলে এজির জায়গায় লিখে দিলাম 2জিডি ডিভাইডেড বাই জিডি ইকুয়াল টু হচ্ছে এএফ ডিভাইডেড বাই ইএফ। ওকে, এবার ভালো করে দেখো, জিডি জিডি কাটা, তাহলে 2/1 ইকুয়াল টু হচ্ছে এএফ বাই ইএফ। বলো এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এএফ ইকুয়াল টু হবে 2ইএফ। এএফ ইকুয়াল টু কি হবে? 2ইএফ। আশা করি বুঝতে পেরেছো খুব ভালো করে এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত যেহেতু হয়ে গেছে বাকিটা একদম সহজ। দেখো এই পর্যন্ত ঠিক মতো ক্লিয়ারলি বুঝেছো কিনা? টোটাল এখানে আমরা দুইটা কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করেছি। প্রথমে অ্যাপ্লাই করেছি উপপাদ্য 28 অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এই যে এই দুইটা সমান্তরাল রেখা থেকে এডিই ত্রিভুজের এই দুইটা সমান্তরাল রেখার সাহায্যে আমরা প্রথমে উপপাদ্য 28 অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তারপর এই জি ভরকেন্দ্রের সাহায্যে আমরা সেকেন্ড কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই দুইটা কনসেপ্টের সাহায্যে আমরা এই পর্যন্ত চলে এসেছি। পরে জাস্ট এই সেকেন্ড কনসেপ্ট থেকে যে মানটা পেয়েছি এই মানটা এখানে 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার দেখো আমাদেরকে প্রুফ করতে হবে এসি হলো 6ইএফ। এসি কি? 6ইএফ। আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস একটু দেখো তো, আমরা কি এই জিনিসটা লিখতে পারি? এই ইকুয়াল টু হাফ এসি। বলো লিখতে পারি কিনা? এই কি হাফ এসি হবে না? দেখো তো এই যে এটা হচ্ছে এই হচ্ছে এসির অর্ধেক। এই ইটা কি এসির মধ্যবিন্দু না? বলো তো এই ই বিন্দুটা কি এসির মধ্যবিন্দু না? কিভাবে? শুরুতেই বলেছিলাম এই যে এটা হচ্ছে মধ্যমা। দেখো এই যে এটা মধ্যমা, আর এটা যদি মধ্যমা হয়
তাহলে এই বিন্দুটা অবশ্যই এসির কি মধ্যবিন্দু, আর ই বিন্দুটা যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে এই এ ই হবে এসির অর্ধেক, সেটা এখানে লিখেছি আমি, এই হবে এসির অর্ধেক। ঠিক আছে, এখানে সাইড রুল লিখে দিতে পারো যে যেহেতু ই বিন্দুটি এসি এর মধ্যবিন্দু, ই বিন্দুটি এসি এর মধ্যবিন্দু, এটা সাইড নোটে লিখে দিবা। আচ্ছা, এবার দেখো ভালো করে খেয়াল করো, উপপাদ্য এখনই শেষ হয়ে যাবে আমাদের। এটা দেখো তো চিত্র থেকে এ ই কে আমরা ভেঙে লিখতে পারি না এ এফ প্লাস ই এফ, অবশ্যই লিখতে পারি। এ ই কে ভেঙে দেখো চিত্র থেকে ইকুয়াল টু হাফ এসি, হাফ এসি না লিখে আমি লিখলাম এসি বাই টু, কথা একই। এবার দেখো, এবার খেয়াল করো এই এ এফ এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, এই যে দেখো এই লাইনে একটু আগে বের করেছি এ এফ ইকুয়াল টু হচ্ছে 2EF, তাহলে এ এফ এর জায়গায় আমি 2EF বসিয়ে দিলাম, প্লাস EF ইকুয়াল টু হচ্ছে এসি বাই টু। ক্লিয়ার হয়ে গেছে প্রায়? তাহলে এখানে আসতেছে 3EF ইকুয়াল টু হচ্ছে এসি বাই টু। এবার আর গুণ করো, এসি ইকুয়াল টু কত হবে 6EF। দেখো তো আর গুণ করলে কি এটাই হয় না? এসি ইকুয়াল টু কি হয় 6EF। দেখো প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, বাট ইজি, মোটামুটি ইজি। দুইটা কনসেপ্টের সাহায্যে উপপাদ্য কমপ্লিট। প্রথমে হচ্ছে উপপাদ্য 28, এরপরে হচ্ছে ভর কেন্দ্রের কনসেপ্ট দিয়ে আমরা এই পর্যন্ত মান বের করে এরপরে শুধু এই ইকুয়াল টু হাফ এসি লিখে সেখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, একটু মনে রাখতে হবে যে এই দুইটা কনসেপ্টের সাহায্যে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আশা করি খুব ভালো করে এটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো এই অধ্যায়ের অর্থাৎ 14.1 অধ্যায়ের 7 নাম্বার উপপাদ্য এক্সট্রাটা বা এক্সট্রা উপপাদ্যটা, আমরা তো 5 নাম্বারটা করেছি, 5-এর পরে 7 করব এখন। ঠিক আছে, 7 নাম্বারটাও মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এই অধ্যায়ের। ঠিক আছে, তো চলো আমরা 7 নাম্বারটা দেখি। এটা খুবই সহজ একটা উপপাদ্য। এর আগের উপপাদ্যটা যেরকম দুইটা কনসেপ্টের ছিল, এটাও ঠিক দুইটা কনসেপ্ট অ্যাপ্লাই করে দিলে এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। কোন দুইটা কনসেপ্ট আমরা ইনশাল্লাহ প্রমাণের মধ্যে দেখব। তোমরা একটু বইয়ে দেখো কাইন্ডলি 7 নাম্বার উপপাদ্যের প্রশ্নটা কি বলেছে। ত্রিভুজ এবিসি এর কোন এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। দেখো এই হলো এবিসি ত্রিভুজের, আর এই হলো কোন এ। দেখো কোন এর কি সমদ্বিখণ্ডক, দেখো এটা হচ্ছে কোন এর কি সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কোন এর সমদ্বিখণ্ডক এঁকেছি আমি। অর্থাৎ এই এডি রেখাটা, এই এডি রেখাংশটা হচ্ছে এই এ কোণের সমদ্বিখণ্ডক। এবং দেখো এই এডি রেখাংশটা এই বিসি কে কোন বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে, এটাই প্রশ্নের মধ্যে লিখেছে যে কোন এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে বিসি এর সমান্তরাল কোন রেখাংশ, এই বিসির সমান্তরাল কোন রেখাংশ, এই যে এটা মাঝখানেরটা, এটা হলো বিসির সমান্তরাল কোন রেখাংশ এ বি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এই সমান্তরাল রেখাংশটা এ বি কে ই বিন্দুতে আর এসি কে এফ বিন্দুতে ছেদ করে। এটি এই প্রশ্নে লিখে দিয়েছে যে বিসির সমান্তরাল এই রেখাংশটা এ বি বাহুকে ই বিন্দুতে আর এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। এই হলো চিত্র। ঠিক আছে, আচ্ছা এখন এখানে প্রমাণ করতে বলেছে বিডি অনুপাত, প্রমাণ করতে বলেছে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু হচ্ছে বিই অনুপাত হচ্ছে সিএফ। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু বিই অনুপাত সিএফ। বিডি অনুপাত ডিসি কোনটা দেখো, এই যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু হচ্ছে বিই অনুপাত সিএফ। ওকে, আচ্ছা তো এখন চলো প্রমাণ শুরু করি। এখানে বিশেষ নির্বাচন সেই আগেরটার মতো, বিশেষ নির্বাচন লিখবা দেওয়া আছে, বিশেষ নির্বাচন লিখবা কি দেওয়া আছে লিখে একদম প্রশ্নের ফার্স্ট টু লাস্ট লিখে দিবা, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হুবহু লিখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রমাণ শুরু করতেছি। প্রমাণ ছোট উপপাদ্য, সহজ আছে, ভালো করে একটু বুঝে ফেলো। এখানেও বলেছি দুইটা কনসেপ্ট দুইটা কোন কোন উপপাদ্য আমি একটু বলে দিই। একটা হচ্ছে উপপাদ্য 28-এর কনসেপ্ট, যেটা একটু আগে অ্যাপ্লাই করলাম, আর আরেকটা হচ্ছে উপপাদ্য 30-এর কনসেপ্ট।
উপপাদ্য 28 আর উপপাদ্য 30, এই দুইটা কনসেপ্টের সাহায্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। উপপাদ্য 28-এর কনসেপ্ট কি সেটা তো আমরা জানি, ঠিক আছে, সেটা আমরা জানি। তো উপপাদ্য 30-এর কনসেপ্টটা কি সেটা একটু আমরা মনে করে আসি, ঠিক আছে। উপপাদ্য 30-এর কনসেপ্টটা কি সবাই একটু দেখো। উপপাদ্য 30-এ আমরা কি পড়েছিলাম? তোমরা চাইলে আমার উপপাদ্য 30-এর লেকচারটা দেখে আসতে পারো, তারপর আমি এখানে একটু মনে করাই। দেখো, উপপাদ্য 30-এর কনসেপ্ট ছিল এই কোণ এর সমদ্বিখণ্ডক যদি এটা হয় এডি, ভালো করে একটু বোঝো, এডি রেখাংশটা যদি কোণ এর সমদ্বিখণ্ডক হয়, তাহলে উপপাদ্য 30-এ আমরা প্রমাণ করেছিলাম বিডি ইজ টু ডিসি ইকুয়াল টু এবি ইজ টু এসি। কি প্রমাণ করেছিলাম? বিডি ইজ টু ডিসি ইকুয়াল টু এবি ইজ টু এসি, অর্থাৎ বিডি আর ডিসির অনুপাত এবি আর এসির অনুপাতের সমান। এটাই ছিল উপপাদ্য 30-এর কনসেপ্ট। শর্তটা কি? ছোট্ট একটা শর্ত, সেটা কি? এই এডি রেখাংশটা এই কোণের কি হতে হবে? সমদ্বিখণ্ডক হতে হবে। ঠিক যেরকম এখানে এডি রেখাংশটা কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে প্রথমেই এই উপপাদ্য, এখানে উপপাদ্য 30-এর কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। আশা করি বুঝতে পেরেছো 30-এর কনসেপ্টটা। বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু এবি অনুপাত এসি। তো লেখো, যেহেতু এই চিত্র থেকে যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ এর সমদ্বিখণ্ডক কোনটা? এডি, ঠিক আছে। যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? একটু আগে যেটা বললাম, সুতরাং লিখতে পারি বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু এবি অনুপাত এসি, তাই না? এটাই তো লিখতে পারি আমরা, বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু এবি অনুপাত এসি। তাহলে বিডি ডিভাইডেড বাই ডিসি, অনুপাতটাকে আমি ডাইরেক্ট ডিভাইডেড বাই দিয়ে লিখলাম, আর এখানে হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি। সাইড নোট কি হবে? উপপাদ্য 30 যেহেতু দিয়ে উপপাদ্য 30-এর প্রশ্নটা এখানে লিখতে হবে সাইড নোটে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো ভালো করে। আচ্ছা, তো উপপাদ্য 30-এর কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এবার চলো উপপাদ্য 28-এর কনসেপ্ট অ্যাপ্লাই করে ফেলি। উপপাদ্য 28-এর শর্তটা মনে আছে তো? উপপাদ্য 28-এর শর্তটা কি ছিল? আমি এটা মুছে দিলাম। উপপাদ্য 28-এর শর্তটা ছিল, মনে আছে না? এটা সমান্তরাল এটা হলে তিনটা জিনিস লেখা যায়, একটু আগে বলেছিলাম, ঠিক আছে, যে এটা সমান্তরাল হলে কয়টা জিনিস? তিনটা জিনিস এখান থেকে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তিনটা জিনিস কি কি মনে আছে না? এটা অনুপাত এটা ইকুয়াল টু এইটা অনুপাত এটা, অথবা এই সম্পূর্ণটা অনুপাত নিচেরটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা অনুপাত এই নিচেরটা, অথবা এই সম্পূর্ণটা অনুপাত উপরেরটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা অনুপাত উপরেরটা। এই তিনটা কনসেপ্টের যে কোনটা লেখা যাবে যদি এটা কি হয়? সমান্তরাল হয়। দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু লেখা আছে এই বিসি এর সমান্তরাল এইটা, এই রেখাংশটা। এটা কিন্তু প্রশ্নতে দেওয়া আছে যে বিসির সমান্তরাল এই রেখাংশটা এ বি আর এসি কে ই ও এফ বিন্দুতে ছেদ করে। দেখো, একটু বইয়ের মধ্যে লেখা আছে, তার মানে প্রশ্নেই লেখা আছে যে এই দুইটা সমান্তরাল, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব আবার ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ইএফ, এবিসি এর বিসি সমান্তরাল ইএফ। তাহলে আমরা এই তিনটা কনসেপ্টের যে কোনোটা লিখতে পারবো। তো কোনটা লিখলে এখানে সুবিধা হবে? এখানে কোনটা লিখলে সুবিধা হবে? এখানে আমরা লিখবো কোনটা জানো? এখানে আমরা লিখবো এ বি, মানে সম্পূর্ণটা ডিভাইডেড বাই এই নিচের অংশটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা ডিভাইডেড বাই এই নিচের অংশটা, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই বিই ইকুয়াল টু হচ্ছে এসি ডিভাইডেড বাই সিএফ। এখন তুমি বলতে পারো যে স্যার এই কনসেপ্টটাই কেন লিখেছি আমরা এই উপপাদ্যে? দেখো একটু খেয়াল করো, আমাদের একটু আগে যে কনসেপ্ট অ্যাপ্লাই করছে, দেখো এখানে এবি বাই এসি এসেছে, দেখেছো? তাই এখানে এবি আর এসি, দেখেছো? এই যে এবি আর এসি। আর একটা জিনিস দেখো, প্রমাণে আছে বিই অনুপাত সিএফ, তাই দেখো এই যে বিই আর সিএফ। তাহলে বুঝেছো এই কনসেপ্টটা কেন অ্যাপ্লাই করেছি?
কোন কনসেপ্টটা? সম্পূর্ণটা ডিভাইডেড বাই এই নিচের অংশটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা ডিভাইডেড বাই এই নিচের অংশটা। কারণ এ বি আর এসি এখানে আছে আর বি ই আর সি এফ আমাদের প্রমাণের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এবার দেখো তো আমরা এর পরের লাইনটা কি এরকম লিখতে পারবো? এবি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু বিই ডিভাইডেড বাই সিএফ। দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা। কি করেছি? জাস্ট আমি এই কর্নারটা চেঞ্জ করেছি, মানে এসি কে এখানে এনেছি, বিই কে এখানে নিয়েছি। এটাকে কি বলে? এটাকে বলে একান্তরকরণ করা। তুমি এখানে সাইড নোটে লিখে দিয়ে দিতে পারো যে একান্তরকরণ করে, একান্তরকরণ। ওকে, সাইড নোটে এখানে তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি এর আগে যেটা পেয়েছিলাম এটাকে যদি 1 নং সমীকরণ দেই, তাহলে দেখো আমাদের উপপাদ্য প্রায় হয়ে গেছে। প্রায় কি হয়েই গেছে। আমি এখন কি করব জানো? এই এ বি বাই এসির জায়গায়, এই যে এ বি বাই এসির জায়গায় শুধু এটা বসায় দিলেই শেষ। দেখো এটা বসায় দিলেই প্রমাণ হয়ে যায়। এ বি বাই এসির জায়গায় বি বাই সি এ বসায় দিলেই দেখো প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা এখন 1 নং সমীকরণ সাইডে লিখে ফেলো। এখানে 1 নং হতে, 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি লিখবো বলো তো? বিডি ডিভাইডেড বাই ডিসি ইকুয়াল টু এ বি বাই এসির জায়গায় কি লিখবো? এ বি বাই এসির জায়গায় লিখবো বিই ডিভাইডেড বাই সিএফ। ঠিক আছে, জাস্ট এটার জায়গায় এটা বসিয়ে দিয়েছে। এই যে এ বি বাই এসি, এ বি বাই এসির জায়গায় কি বসিয়ে দিয়েছি? বিই বাই সিএফ বসিয়ে দিয়েছি। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা লিখে দিই অনুপাত দিয়ে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু হচ্ছে বিই অনুপাত সিএফ। শেষ, প্রমাণিত। খুবই ছোট উপপাদ্য, জাস্ট দুইটা কনসেপ্টের সাহায্যে কমপ্লিট। একটা হচ্ছে উপপাদ্য 30। এই যে উপপাদ্য 30 কোনটা ছিল? এই যে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক এডি হলে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু এবি অনুপাত এসি, এটা ছিল 30 নাম্বার। আর সেকেন্ড আমরা অ্যাপ্লাই করেছি এই ইএফ আর বিসি হচ্ছে সমান্তরাল। এই দুটো সমান্তরাল হলে আমরা 3টা কনসেপ্ট লিখতে পারি। ওই 3টা কনসেপ্টের সেকেন্ড কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করেছি। সেকেন্ড কনসেপ্ট কোনটা? এই সম্পূর্ণটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এই সম্পূর্ণটা ডিভাইড বাই এটা। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেছি, করে জাস্ট কি করেছি? একান্তরকরণ। এটাকে এখানে আনছি, এটাকে এখানে নিয়ে গেছি, নিয়ে এসে আমরা এবি বাই এসির মান পেয়ে গেছি। এবি বাই এসির মান বি বাই সিএফ পেয়ে গেছি। পরে এটা শুধু আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিয়েছি, প্রমাণ হয়ে গেছে। খুবই সহজ উপপাদ্য। তো আশা করি এই দুইটা উপপাদ্যই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।